নেহাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই তাদের বাড়িতে আজ সকলে নানা রকম আয়োজনে ব্যস্ত। নেহা নিজের রুমে বসেছিল, এমন সময় তার মা লতা তার কাছে আসে। নেহা, মেকআপ আর্টিস্টকে আমি বাড়িতেই ডেকে নিয়েছি। কিন্তু কেন মা? আমি তো তোমাকে আগেই বলে দিয়েছিলাম যে পার্লার থেকে আমি মেকআপ করাবো না, আমি যেরকম আছি ঠিকই তো আছি। মেকআপ করার পর তোকে দেখতে আরো বেশি ভালো লাগবে। কারোর আমাকে পছন্দ করার হলে আমার কালো রং দেখেই পছন্দ করুক, না হলে না করুক, তাতে আমার কোনো যায় আসে না মা। নেহা তার মায়ের সাথে কথা বলছিল, এমন সময় তার বাবা রামু সেখানে আসে। আরে লতা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? পাত্রপক্ষ আসার সময় হয়ে গেল, কত কাজ পড়ে আছে। তুমি আগে তোমার মেয়েকে বোঝাও, সে পার্লার থেকে মেকআপ করাতে চাইছে না। তুমি তো জানো তার কালো রঙের জন্য আগেই কতজন তাকে রিজেক্ট করে দিয়েছে। আরে নেহা মা, তুই এত বেশি জেদ করিস না। তাছাড়া আমি শুনেছি ছেলের গায়ের রঙও কালো। তাহলে তো ঠিকই আছে, আমার আর মেকআপ করার কোনো প্রয়োজন নেই। নেহা, তুই কেন বুঝতে চাইছিস না? এটা অনেক ভালো সম্পর্ক। আমরা চাইছি না তোর কালো রঙের জন্য এই সম্পর্কটাও কেটে যাক। কিন্তু মা, এভাবে মিথ্যা কথা বলে বিয়ে করাটা তো উচিত হবে না। তোকে এসব নিয়ে বেশি ভাবতে হবে না। তোকে যা যা বলছি তুই শুধু সেগুলো কর। কিছুক্ষণের মধ্যেই পার্লারের লোক চলে আসবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু মা, এর পরেও যদি তারা আমাকে রিজেক্ট করে দেয়? তাহলে তাদের কপালটাই খারাপ, কারণ তারা জানে না তুই মনের দিক থেকে কতটা ভালো। নেহা মা, এটা তো হতে পারে যে পাত্রের তোর কালো রং নিয়ে কোনো সমস্যা নেই। আরে বাহ, তাহলে তো খুব ভালো হবে। সেই ছেলে কালো ফর্সা যেরকমই হোক না কেন, আমি খুশি খুশি তাকে বিয়ে করতে রাজি হয়ে যাব। কিছুক্ষণের মধ্যেই মেকআপ আর্টিস্ট রিয়া তাদের বাড়িতে আসে। তাকে দেখে লতা বলে, আপনি আমার মেয়ের মেকআপটা একটু তাড়াতাড়ি করিয়ে দিন, কিছুক্ষণই পাত্রপক্ষ চলে আসবে। আর হ্যাঁ, নেহার রংটা ফর্সা করে দেবেন। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি এত ভালো মেকআপ করে দেব যে আপনিও নেহাকে চিনতে পারবেন না। রিয়া এই বলে নেহাকে নিয়ে তার রুমে চলে যায় এবং তার মেকআপ করতে শুরু করে দেয়। অপরদিকে সরলা তার ছেলে রমেন এবং মেয়ে রুহির সঙ্গে নেহাকে দেখতে তাদের বাড়িতে আসে। আমরা অনেকক্ষণ থেকে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ দিদি, একটু দেরি হয়ে গেল। আসলে আমার মেয়ে রুহি তৈরি হতে অনেক সময় নিয়েছে। আরে মা, মিথ্যা কথা বলছো কেন? আমার থেকে বেশি সময় পর্যন্ত তো তুমি মেকআপ করছিলে। হ্যাঁ হ্যাঁ, আমাদের মেয়েদের তৈরি হতে একটু বেশি সময় লাগে। আর কি বলবো দিদি, আমার ছেলে মেয়ে দুজনেই তাদের বাবার মতো কালো রং পেয়েছে। গায়ের রং নিয়ে কি হবে দিদি, মানুষের মন ভালো হওয়াটাই সব থেকে বড়। আন্টি, আমিও আপনার সাথে একমত। আমি মানুষকে তার মন দিয়ে বিচার করি। সেই সব ঠিক আছে, তবে আমি কিন্তু পুরো আমার মতোই সাদা ফর্সা বৌমা চাই। দিদি, আপনার ছেলের চিন্তা ভাবনা অনেক উন্নত, সে অনেক ভালো ছেলে। তার কথা ছাড়ুন তো, সে সমাজটাকে ভালো করে বোঝে না, তাই ওরকম করে বলছে। তাছাড়া রমেনের বাবা বিদেশে থাকে, বৌমাকে নিয়ে তো আমাকে একাকেই চলতে হবে, তাই আমার ফর্সা বৌমাই চাই। সরলার মুখে এরকম কথা শোনার পর লতা এবং রামু ভয় পেয়ে যায় এবং একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারা ভাবছিল এবারেও নেহার সম্পর্ক কেটে না যায়। দিদি, কথাবার্তা তো অনেক হলো, এবারে আপনাদের মেয়েকে ডাকুন, তাকে দেখার জন্যই তো এখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি এখনই তাকে নিয়ে আসছি। লতা এই বলে নেহার রুমে আসে। নেহাকে দেখে সে অনেক খুশি হয়ে যায়, কারণ তাকে মেকআপ করার পর অনেক ফর্সা দেখাচ্ছিল। আরে বাহ নেহা, তোকে তো খুব সুন্দর দেখাচ্ছে। আমি যেরকম চাইছিলাম রিয়া তোকে সেরকমই সাজিয়ে দিয়েছে। কিন্তু মা, আমার এগুলো একদম ঠিক মনে হচ্ছে না। তোকে এসব নিয়ে বেশি চিন্তা করতে হবে না নেহা। আমি পাত্র রমেনের সাথে কথা বলেছি, তার চিন্তা ভাবনা অনেক ভালো, সে গায়ের রং নিয়ে বিচার করে না। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। কিন্তু সাবধান, তোর হবু শাশুড়িকে আমার ঠিকঠাক মনে হলো না। তার ছেলে মেয়ে দুজনেই কালো, কিন্তু বৌমা সে ফর্সাই চাই। মা, তাহলে আমি এই বিয়ে করব না। এরকম শাশুড়ি থাকলে আমাকে জ্বলে পুড়ে মরতে হবে। এরকম করে বলিস না নেহা, তোর বয়স হয়ে যাচ্ছে, আর কালো রঙের জন্য বিয়েও তো হতে চাইছে না। তোর জন্য আমার আর তোর বাবার অনেক টেনশন হয়, তুই তো দেখেছিস আমাদেরকে।
ঠিক আছে ঠিক আছে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না, চলো যাই এবারে। এরপর লতা নেহাকে নিয়ে পাত্রপক্ষের সামনে যায়। সরলা নেহাকে দেখার সঙ্গে সঙ্গে অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, আপনাদের মেয়ে যেমন ফর্সা, দেখতেও অনেক সুন্দর, তবে আমার মতো অতটাও ফর্সা নয়। হ্যাঁ মা, তাছাড়া আমার বেশি ফর্সা মেয়ে পছন্দও নয়। নেহার নাক নকশা কিন্তু অনেক সুন্দর। রমেন, তুই বল, নেহাকে তোর পছন্দ হয়েছে? মা, যদি কারোর আপত্তি না থাকে তাহলে আমি নেহার সাথে আলাদাভাবে কিছু কথা বলতে চাই। না না বাবা, আমাদের কোনো আপত্তি নেই। যা নেহা, রমেনকে তুই নিজের রুমটা দেখিয়ে দে। এরপর নেহা রমেনকে নিয়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে রমেন নেহাকে বলে, নেহা, তোমার আমাকে পছন্দ হয়েছে তো? আসলে তুমি এত ফর্সা, সুন্দর দেখতে, আর আমি কালো, তাই ভাবলাম একবার জিজ্ঞাসা করা দরকার। আমারও তোমাকে অনেক পছন্দ রমেন, কিন্তু আমি তোমার থেকে একটা কথা লুকিয়েছি। হ্যাঁ বলো না, কি কথা? আসলে মা বাবা আমার বিয়ে নিয়ে অনেক চিন্তা করে। এর আগে আমাকে অনেকে রিজেক্ট করে দিয়েছে, তাই আমি তোমার থেকে সত্যি কথা লুকিয়েছি। আরে নেহা, তোমাকে ভয় পেতে হবে না। তুমি কি বলতে চাইছো পরিষ্কারভাবে বলো। আসলে আমার গায়ের রং কালো। তুমি যে আমাকে এত ফর্সা দেখতে পাচ্ছ, এই সমস্ত মেকআপের কারণেই হয়েছে। হা 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 হা, এই সামান্য কথা নিয়ে তুমি এত চিন্তা করছিলে? গায়ের রং নিয়ে আমার কোনো যায় আসে না, তোমাকে দেখতে অনেক সুন্দর। সত্যি কথা বলছো তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার গায়ের রং কালো হওয়ার পরেও তোমার আমাকে পছন্দ হয়েছে। দেখো না, আমিও তো অনেক কালো। কিন্তু তোমার মা তো ফর্সা বউ চায়। মায়ের কথায় তুমি কিছু মনে করো না, বিয়ের পর দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। রমেন, তোমার মাকেও আমার সমস্ত সত্যি কথা জানিয়ে দেওয়া দরকার। এরকম ভুল করো না নেহা, মা তাহলে কোনোদিন এই বিয়ের জন্য রাজি হবে না। একবার বিয়েটা হয়ে যাক, আশা করছি তারপর আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো তাহলে আমি তাকে কিছু জানাবো না। এভাবেই কিছুক্ষণ গল্প করার পর নেহা এবং রমেন হাসাহাসি করতে করতে রুমের বাইরে আসে। তাদেরকে এত হাসি খুশি দেখে সরলা বলে, নেহার রমেনকে দেখে মনে হচ্ছে তারা দুজনেই বিয়েতে রাজি আছে। তাদেরকে জিজ্ঞাসা করার আর কোনো প্রয়োজন নেই দেখছি। আমারও তাই মনে হচ্ছে দিদি, এবার শুধু আমাদেরকে বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে। আমরা কিন্তু তাড়াতাড়ি আমাদের বৌমাকে এখান থেকে নিয়ে যেতে চাই। হ্যাঁ মা, যত তাড়াতাড়ি সম্ভব দাদার বিয়ে দিয়ে দাও। বৌদি বাড়িতে এলে অনেক আনন্দ হবে, আমরা একসাথে অনেক মজা করব। হ্যাঁ দিদি, আপনারা যেই দিন ঠিক করবেন তাতেই আমরা রাজি, এতে আমাদের কোনো আপত্তি নেই। আপনাদের আবার আপত্তি থাকতে যাবে কেন? আপনারা তো পাত্রীপক্ষ। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি একদম ঠিক বলেছেন। এভাবেই কিছুক্ষণ গল্প করার পর সরলা তার ছেলে এবং মেয়ের সঙ্গে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর লতা নেহাকে বলে, আচ্ছা নেহা, তুই তোর কালো রঙের ব্যাপারে রমেনকে জানাসনি তো? মা, আমি সব সত্যি কথা রমেনকে জানিয়ে দিয়েছি। আমি চাই না বিয়ের পর আমাদের মধ্যে গায়ের রং নিয়ে কোনো রকমের ঝামেলা হোক। এটা তুই কি করলি নেহা? রমেন যদি বাড়ি ফেরার পরে এই বিয়ে কেটে দেয়? তোমাকে চিন্তা করতে হবে না মা, আমি জানি এরকম কিছুই হবে না। এটা তুই একদম ঠিক করিসনি নেহা, আমরা তোকে নিয়ে এত টেনশনে আছি আর তুই আমাদের কোনো কথাই শুনছিস না। উফ মা, বাবা, তোমাদের কি হয়েছে? তোমরা কেন বুঝতে চাইছো না? রমেন অনেক ভালো ছেলে, আমার কালো রং নিয়ে তার কোনো রকম সমস্যা নেই। আমি তার সাথে ভালোভাবে কথা বলে নিয়েছি। কিন্তু আমরা ভয় পাচ্ছি, রমেন যদি বিয়েটা কেটে দেয়। কেটে দেয় দিক, তাতে আমার কিছু যায় আসে না। তোমরা কেন আমাকে বারবার ফিল করাচ্ছ যে কালো রং নিয়ে পৃথিবীতে এসে আমি অনেক বড় ভুল করে ফেলেছি? বাবা মায়ের কাছে সন্তানরা অনেক আদরের হয়, সে কালো ফর্সা যেরকমই হোক না কেন, বাবা মা বাচ্চাদের একই রকম ভালোবাসে। তোর বাবা একদম ঠিকই বলছে নেহা, তুই আমাদেরকে ভুল ভাবিস না। আমরা তো শুধু চাইছিলাম যাতে তোর বিয়ে একটা ভালো বাড়িতে দিতে পারি। এবার তো আমার বিয়ে ভালো বাড়িতে ঠিক হয়ে গেছে মা, তাই তোমাদেরকে আর চিন্তা করতে হবে না। যাও, তোমরা এবারে গিয়ে বিয়ের তোড়জোড় করতে শুরু করে দাও। এভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে যায় এবং নেহা ও রমেনের বিয়ের দিন চলে আসে। বিয়ের দিনেও নেহাকে মেকআপ করে অনেক সুন্দর দেখাচ্ছিল। নেহা এবং রমেন বিয়ের পিঁড়িতে বসেছিল, এমন সময় সরলা তার বৌমাকে দেখে বলে, আরে বাহ, আমার বৌমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে।
কার বৌমা সেটা তো দেখতে হবে। এভাবেই সমস্ত নিয়ম কানুন পালন করার পর তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। বিদায়ের সময় নেহার মা তাকে বলে, শ্বশুর বাড়িতে অনেক সাবধানে থাকিস নেহা। তোর শাশুড়ির ফর্সা বউ পছন্দ, তোর কালো রঙের ব্যাপারে সে যেন না কিছু জানতে পারে। কিন্তু মা, আমি যতই লুকানোর চেষ্টা করি, সত্যি তো একদিন না একদিন সবাই ঠিক জানতেই পেরে যাবে। বিদায়ের পর নেহা নিজের শ্বশুর বাড়িতে পৌঁছায়। সেখানে আগে থাকতেই সকল প্রতিবেশীরা নেহাকে দেখার অপেক্ষায় বসেছিল। তাদেরকে দেখে সরলা বলে, আমার বৌমার গায়ের রং দেখেছো? দুধের মতো ফর্সা। আমি তো আগেই বলেছিলাম এই গ্রামের সব থেকে সুন্দর বৌমা নিয়ে আসবো। আরে রুহি, তাড়াতাড়ি তোর বৌদিকে নজর টিকা লাগিয়ে দে, নজর লেগে যেতে পারে। মা, তোমাকে বলতে হবে না, গাড়ি থেকে নামার আগেই আমি বৌদিকে নজর টিকা লাগিয়ে দিয়েছিলাম। আফটার অল আমার বৌদি এত সুন্দর দেখতে বলে কথা। তারা কথা বলছিল, এমন সময় তাদের এক প্রতিবেশী মালা বলে, সত্যি দিদি, তোমার বৌমা কিন্তু অনেক সুন্দর দেখতে। আমার তো মনে হচ্ছে বৌমাকে তোমারই নজর লেগে যাবে। এভাবেই কিছুক্ষণ গল্প করার পর নেহা বিশ্রাম করতে রুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যে রমেনও রুমে চলে আসে। আরে নেহা, তুমি এখনো মেকআপ করে বসে আছো? যাও তাড়াতাড়ি চেঞ্জ করে চলে এসো, ঘুমোতে হবে, কাল অফিস আছে। সারাদিন এত নিয়ম কানুন ছিল, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। রমেনের কথা শুনে নেহা চেঞ্জ করতে চলে যায়। কিছুক্ষণ পর সে রুমে এসে দেখে রমেন ঘুমিয়ে পড়েছে। এরপর নেহাও গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রমেন ঘুম থেকে উঠে নেহার দিকে তাকিয়ে থাকে। আরে বাহ, নেহাকে তো বিনা মেকআপে আরো বেশি সুন্দর দেখতে। কিছুক্ষণ পর সে তৈরি হয়ে অফিস যাওয়ার জন্য রুমের বাইরে বেরিয়ে পড়ে। রমেনকে দেখে সরলা বলে, কি ব্যাপার রমেন, বৌমা এখনো বাইরে আসেনি কেন? আসলে মা, সে অনেক টায়ার্ড ছিল, তাই এখনো ঘুমিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, সে একটু ঘুমিয়ে নিক। তুই সাবধানে অফিসে যাস বাবা। এরপর রমেন অফিসে চলে যায়। এক কাজ করি, আমি বরং গিয়ে বৌমাকে তুলে দিই। অনেকক্ষণ হয়ে গেছে সে ঘুমিয়ে রয়েছে। এবারে তো সকলের নতুন বৌমাকে দেখতে আসার সময় হয়ে এসেছে, তাকে ভালো করে তৈরি হতে বলতে হবে। সরলা এই বলে নেহার রুমে যায় এবং দেখে নেহা মুখে চাদর ঢাকা দিয়ে ঘুমিয়ে রয়েছে। নেহার মুখ থেকে চাদর সরাতেই সরলা তাকে দেখে অবাক হয়ে যায় এবং জোরে চিৎকার করে ওঠে। সরলার চিৎকারে নেহার ঘুম ভেঙে যায়। না না, আমার বৌমা এত কালো হতে পারে না। আমি তো ফর্সা বৌমা নিয়ে এসেছিলাম। এই মেয়ে, তুই কে আর এখানে কি করছিস? হঠাৎ ঘুম থেকে উঠে সরলাকে এভাবে দেখতে পেয়ে নেহা অনেক ভয় পেয়ে যায়। আসলে মা, মানে আমি আপনার বৌমা নেহা। তার মানে তুই মিথ্যা কথা বলে বিয়ে করেছিস? তোর বাড়ির লোকেরা আমাদেরকে ঠকিয়েছে। এরকম করে বলবেন না মা, আমার বাবা মা কিছুই করেনি। আমাদেরকে ঠকিয়ে আবার বড় বড় কথা? আমি এই বিয়ে মানি না। আজই তোকে আমি এই বাড়ি থেকে বার করে দেব। তাদের চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে রুহি সেখানে চলে আসে এবং সেও নিজের বৌদির কালো রং দেখে অবাক হয়ে যায়। আরে বৌদি, তোমার গায়ের রং তো কালো। আমি কালো তো কি হয়েছে রুহি? তোমারও ভাবনা চিন্তা তোমার মায়ের মতোই। নেহা, আমি তোমাকে দেখতে গিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলাম যে আমার বৌমা যেন ফর্সাই হয়। তারপরেও তোমরা গায়ের রং লুকিয়ে আমাকে আর আমার ছেলেকে ফাঁসিয়েছো। না মা, বিয়ের আগেই আমি রমেনকে সমস্ত সত্যি কথা জানিয়ে দিয়েছিলাম। সব সত্যি জানার পরেই সেই বিয়েতে রাজি হয়েছিল। আমার কালো রং নিয়ে তার কোনো রকম সমস্যা নেই। রমেনকে না জানিয়ে তোমার আমাকে জানানো দরকার ছিল। রমেন আমার সাদাসিধে ছেলে, সে এইসব বিষয়ে এত ভাবে না। কিন্তু মা, রমেন যখন আমাকে কালো রঙেই পছন্দ করে নিয়েছে, তাহলে এতে আপনার আপত্তি কিসের? মিথ্যা কথা বলে বিয়ে করে আবার বড় বড় কথা বলা হচ্ছে। দাঁড়াও, তোমাকে আমি এই বাড়ি থেকে বার করে নিজের জন্য ফর্সা বউ আনার ব্যবস্থা করছি। এসব আপনি কি বলছেন মা? দয়া করে এরকম করবেন না। আমাদের বিয়ে হয়ে মাত্র একদিন হয়েছে। তাতে আমি কি করতে পারি? যেমন ভুল করেছো তেমন ভুলের শাস্তিও তোমাকেই পেতে হবে। সরলা তার বৌমায়ের সঙ্গে সমস্ত কথা বলছিল। এমন সময় তাদের দুই প্রতিবেশী নেহাকে দেখতে তাদের বাড়িতে আসে এবং সরলাকে জোরে জোরে ডাক দিতে থাকে।
আরে সরলা দিদি, কোথায় গেলে? আমরা তোমার বৌমাকে দেখতে এসেছি। অপরদিকে রুমের ভেতরে সরলা প্রতিবেশীদের আওয়াজ শুনতে পেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে কিভাবে তার বৌমাকে দেখাবে বুঝে উঠতে পারছিল না। মা, এবারে কি হবে? প্রতিবেশীরা তো বৌদিকে দেখার জন্য অপেক্ষা করছে। কি আর হবে, এবার আমাদেরকে একটু নাটক করতে হবে, না হলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। মা, তারা এই অবস্থায় বৌদিকে দেখে ফেললে অনেক উল্টোপাল্টা কথা বলবে। দাঁড়া, আমি এখনই কিছু একটা ব্যবস্থা করছি। নেহা, তুমি তাড়াতাড়ি আবার আগের মতো মেকআপ করে ফর্সা হয়ে যাও, না হলে সবাই মিলে আমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে। ঠিক আছে মা, আপনি যা বলবেন আমি তাই করব। প্রতিবেশীরা চলে যাক, তারপর আমি দেখছি তোমার কি ব্যবস্থা করা যায়। কিন্তু মা, সব মানুষের চিন্তা ভাবনা আপনার মতো নয়। অনেকেই আছে যাদের কালো রং নিয়ে কোনো সমস্যা নেই। থাক থাক, আমাকে আর এত বেশি জ্ঞান দিতে হবে না। যা বলেছি সেটাই করো। তাড়াতাড়ি মুখে সাদা রং করে বাইরে চলে এসো। ঠিক আছে মা, আপনি যান, আমি আসছি। আর হ্যাঁ, আমাকে মা বলে একদম ডাকবে না। তোমার মতো কালো বউয়ের শাশুড়ি আমি হতে চাই না। সরলা এই বলে রুহিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে রুমের ভেতরে নেহা মেকআপ করতে শুরু করে দেয়। আমি তো মেকআপও করতে পারি না, এবারে কালো রং চেঞ্জ করে ফর্সা হব কিভাবে? নেহা এই বলে মেকআপ করতে শুরু করে দেয় এবং কিছুক্ষণের মধ্যে যেমন তেমন ভাবে তৈরি হয়ে রুমের বাইরে চলে আসে। নেহাকে দেখে রুহি বলে, মা, বৌদিকে তো বিয়ের দিনের মতো ফর্সা মনে হচ্ছে না। বৌদি মনে হচ্ছে মেকআপটাও করতে পারে না। উফ, এবারে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এই মেয়ে আমার মান সম্মান সব শেষ করে দেবে। বৌমার ফর্সা রং নিয়ে প্রতিবেশীদের সামনে কত অহংকার করেছিলাম, এই মেয়ে আমার সব অহংকার মাটিতে মিশিয়ে দিল। কিন্তু মা, ঠিকই আছে, বৌদিকে কালোও তো মনে হচ্ছে না, ভালোই দেখাচ্ছে। কিন্তু ফর্সাও তো মনে হচ্ছে না। থাক, আমার কি, যা হবে দেখাই যাবে। এরপর প্রতিবেশীরা নেহাকে ভালোভাবে দেখতে থাকে এবং তারা তার অনেক প্রশংসাও করে। আরে বাহ, বৌমা তো অনেক সুন্দর দেখতে। বৌমার মুখের নাক নকশা কত ভালো। হ্যাঁ মালা, তুমি একদম ঠিকই বলেছ। সরলা খুঁজে খুঁজে সুন্দর দেখতে বৌমা নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক আছে, বৌমা শুধু আমার মতো ফর্সা নয়। বেশি ফর্সা নিয়ে কি করবে সরলা? তোমার বৌমার গায়ের রং একদম ঠিকই আছে, না খুব ফর্সা আর না খুব কালো। এভাবেই কিছুক্ষণ গল্প করার পর প্রতিবেশীরা সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর সরলা আবার নেহাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। মাথা মোটা মেয়ে কোথাকার, বাবার বাড়ি থেকে ভালোভাবে মেকআপটাও শিখে আসেনি। কিন্তু মা, প্রতিবেশীদের সবাই তো আমার অনেক প্রশংসা করলো, কেউই তো কালো রং নিয়ে কিছু বলেনি। আরে সামনাসামনি অন্ধকেও তো কেউ অন্ধ বলে না, কিন্তু বাইরে বেরিয়ে তো সকলেই বলবে যে সরলার বৌমা কত কালো। কিন্তু মা, এতে খারাপের কি আছে? আপনার ছেলেও তো কালো, আর আপনার মেয়ে রুহি, সেও তো অনেক কালো। মুখ সামলে কথা বলো নেহা, তুমি আমার ছেলে মেয়েদেরকে এভাবে বলতে পারো না। রুহি আমার মেয়ে আর তুমি আমার বৌমা। তুমি জানো না, মেয়ে আর বৌমায়ের মধ্যে আকাশ পাতালের পার্থক্য আছে। কিন্তু মা, আমিও তো কারোর মেয়ে। আপনি যেরকম রুহিকে ভালোবাসেন, আমার মা বাবাও সেরকম আমাকে অনেক ভালোবাসে। তোমার মা বাবা যখন এতই ভালোবাসে, তাহলে তুমি সেখানেই থাকতে পারতে। মিথ্যা কথা বলে এখানে আসার কি দরকার ছিল? থাক না মা, আর কথা বাড়িয়ে লাভ নেই। তাছাড়া এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো আর কিছু করারও নেই। রুহি, আমার মাথা খারাপ করিস না, যা তুই গিয়ে নিজের কাজ কর। মায়ের মুখে এরকম কথা শুনে রুহি প্রচন্ড রাগ করে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর সরলা আবার নেহাকে বলে, এবারে তোমার বিয়েও ভাঙবে, তার সাথে সাথে লোকেরা তোমাকে নানা রকম খারাপ খারাপ কথাও শোনাবে। তবেই তুমি বুঝতে পারবে মিথ্যা কথা বলে বিয়ে করলে কি হয়। মা, দয়া করে আমার সাথে এরকম করবেন না। আপনি কিছুদিন আমার সাথে থেকে দেখুন, যদি ভালো না লাগে তাহলে আমাকে বাড়ি থেকে বার করে দেবেন। আমি তোর মতো কালো বউয়ের সাথে থাকবো, এটা কোনোদিনও সম্ভব হবে না। আজ রমেন অফিস থেকে বাড়ি ফিরুক, তারপর দেখছি তোর কি ব্যবস্থা করা যায়। কিন্তু মা, আমি তো আপনাকে বারবার বলছি যে রমেনকে আমি এই ব্যাপারে আগেই সমস্ত কিছু জানিয়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ জানি, তুই নিশ্চয়ই আমার ছেলের মাথা খারাপ করেছিস।
না হলে রমেন আমার থেকে লুকিয়ে এত বড় সিদ্ধান্ত নিতে পারতো না। আমার মনে হচ্ছে তুই তাকে কোনো কালা জাদু করেছিস। না মা, আমি কিছুই করিনি। আমি শুধু তাকে সমস্ত সত্যি কথাটা জানিয়েছিলাম, তারপরেও সেই বিয়েতে রাজি ছিল। আর রমেন নিজেই সত্যিটা আপনাকে জানাতে বারণ করেছিল, যাতে আপনি বিয়ে ভেঙে না দেন। উফ, আর কথা বাড়াস না। যা, আমার রুম থেকে মাথা যন্ত্রণার বড়িটা নিয়ে আয়। তোর সাথে কথা বলে আমার মাথা ধরে গেল। এরপর নেহা তার শাশুড়ির কথা মতো রুমে চলে যায়। নেহা রুমের ভেতরে যেতেই সরলা বাইরে থেকে রুমের দরজা বন্ধ করে দেয়। অপরদিকে সরলাকে এভাবে দরজা বন্ধ করতে দেখে নেহা প্রচন্ড ভয় পেয়ে যায়। আরে মা, এটা আপনি কি করছেন? আমাকে রুমের ভেতরে বন্ধ করছেন কেন? ধীরে ধীরে সবকিছু বুঝতে পেরে যাবি। মা, দয়া করে দরজাটা খুলে দিন। এই দরজা এখন আর খুলবে না। তোকে ঘর থেকে বার করার ব্যবস্থা করি, তারপরে এই দরজা খুলবো। আমি বাবার বাড়ি গেলে মা বাবা অনেক কষ্ট পাবে। তাতে আমি কি করব? যেমন মিথ্যা কথা বলে মেয়ের বিয়ে দিয়েছে, তাদেরকে তো কষ্ট ভোগ করতেই হবে। এবারে তুমি দেখো আমি কি কি করতে পারি। নেহার বারবার বলার পরেও সরলা রুমের দরজা খোলে না এবং সেখান থেকে সরলা নেহার রুমে যায়। এরপর সরলা নেহার আলমারি থেকে সমস্ত জামা কাপড় নিয়ে প্যাকিং করতে শুরু করে দেয়। সরলা প্যাকিং করছিল এমন সময় রুহি সেখানে আসে। মা, এসব তুমি কি করছো? এই কালো মেয়েটাকে নিজের বাবার বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। কিন্তু মা, এতে তো লোক তোমাকে নিয়ে আরো বেশি হাসাহাসি করবে। তাছাড়া দাদার যখন বৌদিকে পছন্দ, তাহলে বৌদি এখানেই থাক না। রুহি, তোকে তো আমি বললাম তুই নিজের কাজ কর, তুই আমাকে বেশি জ্ঞান দিতে আসিস না। মা, এটা কিন্তু তুমি অনেক খারাপ করছো। দাদা জানতে পারলে অনেক রেগে যাবে। আমি কারোর রাগ সহ্য করব না। এই ঘরের মালকিন আমি, তাই আমি যা বলবো সকলকে তাই শুনতে হবে। সরলা এই বলে নেহার সমস্ত জামা কাপড় প্যাকিং করে হল রুমে রেখে দেয়। সন্ধ্যাবেলায় রমেন অফিস থেকে বাড়ি ফিরে দেখে নেহার সমস্ত জিনিসপত্র প্যাকিং করে হল রুমে রাখা রয়েছে। মা, এসব কি হচ্ছে এখানে? নেহার জিনিসপত্র বাইরে কেন? নিজে প্রশ্ন করার আগে আমার প্রশ্নের উত্তর দে রমেন। তুই এসব কেন করেছিস? আমি আবার কি করলাম মা? নেহার কালো রঙের ব্যাপারে তুই আমাকে কিছু জানাসনি কেন? আমার নেহাকে অনেক পছন্দ হয়েছিল মা। আমি জানি তার গায়ের রঙের ব্যাপারে তুমি জানতে পারলে কোনোদিনও ওই বিয়ে হতে দিতে না। এবারে তুই আমাকে শেখাবি যে আমাকে কি করতে হবে আর কি করতে হবে না? তুই একদম আমার গার্জেন হওয়ার চেষ্টা করবি না রমেন। এসব তুমি কি বলছো মা? বিয়ে আমাকে করতে হবে, তাই মেয়ে আমার পছন্দ হওয়াটাই বেশি ইম্পর্টেন্ট। আমার ঘরে থাকতে হলে আমার পছন্দের বৌমা আনতে হবে। আমি তোর দ্বিতীয় বিয়ে দেব আর ফর্সা বৌমা বাড়িতে নিয়ে আসবো। মা, আমার মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে। এইমাত্র একদিন হয়েছে আমাদের বিয়ে হয়েছে। তোর বিয়ে হয়েছে বলে ভুলে যা। নেহাকে আমি বৌমা বলে মানি না। এসব কথা ছাড়ো, আগে বলো নেহা কোথায়? তাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? দাদা, মা বৌদিকে তার রুমের ভেতরে বন্ধ করে রেখে দিয়েছে। এসব আমি কি শুনছি মা? আমি কখনো ভাবতে পারিনি তুমি এরকম কাজ করবে। রমেন এই বলে তাড়াহুড়ো করে গিয়ে রুমের দরজা খোলে এবং দেখে নেহা রুমে বসে কান্নাকাটি করছে। এরপর রমেন তাকে গিয়ে জড়িয়ে ধরে। তুমি চিন্তা করো না নেহা, আমি তোমার সঙ্গে আছি। মাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি রমেন, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চাইছে না। এজন্যই আমি তোমাকে আগে বলেছিলাম যে মাকে সমস্ত সত্যি কথা জানিয়ে দাও। তুমি কিছু ভুল করোনি নেহা, মাকে আমি ঠিক বুঝিয়ে দেব। রমেন এবং নেহা দুজনে কথা বলছিল এমন সময় সরলা সেখানে চলে আসে। কি রে রমেন, বিয়ে হয়ে একদিন যেতে না যেতেই বউয়ের গোলামি করতে শুরু করে দিয়েছিস? তুমি যা ভাবার ভেবে নাও মা, তাতে আমার কোনো যায় আসে না। তুমি কি চাইছো সেটা পরিষ্কার করে আমাকে বলো। আমি চাই নেহা যেন এই বাড়ি ছেড়ে চলে যাক, তারপর আমি তোর বিয়ে দিয়ে ফর্সা বৌমা বাড়িতে নিয়ে আসবো। মা, তোমার এই কালো ফর্সার কারণে দাদার জীবনটাই শেষ হয়ে যাবে। যা হওয়ার হয়ে যাক, আমার বাড়ির বৌমা হতে গেলে ফর্সা হতেই হবে। রমেন, তুই এই মেয়েকে বাবার বাড়িতে রেখে আয়, না হলে এক্ষুনি আমি তার বাবা মাকে ডেকে তাদের মেয়েকে এখান থেকে নিয়ে যেতে বলবো। মা, দয়া করে বাড়িতে কিছু জানাবেন না, তারা অনেক বেশি চিন্তিত হয়ে পড়বে। নেহা, তুমি আমার জামা কাপড় প্যাকিং করে দাও। তুমি এখান থেকে গেলে আমিও তোমার সাথেই যাব। তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। বাহ বাবা বাহ, এই কালো মেয়ের জন্য তুই আমাকে ছেড়ে এখান থেকে চলে যাবি?
তোকে আমি এত আদর যত্ন করে বড় করলাম, তার কোনো মূল্য নেই তোর কাছে? মা, নেহা তার সমস্ত কিছু ছেড়ে আমার কাছে এসেছে, তাই তার ভালো মন্দ লক্ষ্য করার দায়িত্ব আমার। ছেলের মুখে এরকম কথা শুনে সরলার খুব খারাপ লাগে এবং সে জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করতে শুরু করে দেয়। এ আমার কি সর্বনাশ হয়ে গেল! এই কালো মেয়ের জন্য আমার ছেলে আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলছে। মা, তুমি নেহাকে এখানে রাখতে রাজি হয়ে গেলে আমি আর কোথাও যাব না। ঠিক আছে, এই কালো মেয়ে তাহলে এখানেই থাকুক। আমি চাই না তার জন্য আমার ছেলে আমার থেকে দূরে চলে যাক। হ্যাঁ মা, আমি এতক্ষণ তোমাকে এটাই বোঝাতে চাইছিলাম। তবে এই মেয়েকে এখানে থাকতে হলে আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত মা? নেহা এই বাড়িতে থাকলেও আমি তাকে কোনোদিনও নিজের বৌমা হিসেবে মানবো না। আর হ্যাঁ, আমি তার হাতের বানানো কোনো খাবারও খাবো না। তার হাতের এক গ্লাস জল পর্যন্ত আমি খেতে চাই না। এরকম করবেন না মা, আমার অনেক খারাপ লাগবে। আমি থাকতে আপনি নিজে রান্না করবেন, সেটা আমার অনেক খারাপ লাগবে। থাক, আমাকে নিয়ে আর এত বেশি চিন্তা করতে হবে না। মিথ্যা কথা বলে বিয়ে করার সময় তোমরা আমাকে নিয়ে ভাবোনি। আর হ্যাঁ, বাড়িতে আত্মীয় স্বজন এলে তখন আমি তোমাকে বৌমা হিসেবে মেনে নেওয়ার নাটক করে নেব। ঠিক আছে, তোমার যেটা ঠিক মনে হয় সেটাই করো। আমরা একসাথে থাকতে পারবো, এটাই যথেষ্ট। তুই খুশি খুশি থাক নিজের বউয়ের সঙ্গে, আমার কি আছে? আমি তো আর কিছুদিন মাত্র বাঁচবো। মা প্লিজ, তুমি এই সমস্ত উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো। এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তাড়াতাড়ি রুহির বিয়ে দিয়ে দিলেই আমি শান্তি পেয়ে যাব। মা, তুমি এখন আমার উপরে রেগে আছো, তাই এরকম উল্টোপাল্টা কথা বলছো। তুমি একটু শান্ত হও। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলছো। রাগের মাথায় মানুষ অনেক কিছুই বলে ফেলে। আমি রাগের মাথায় এসব কিছু বলছি না, সব ভাবনা চিন্তা করে তারপরেই বলছি। রমেন, তুমি মাকে একটু বোঝাও না, সে যেন বৌমা হিসেবে আমাকে মেনে নেয়। মাকে একটু সময় দিতে হবে নেহা, তুমি দেখে নিও, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি চলো, আমাকে কিছু খেতে দাও, অফিস থেকে আসার পর থেকে কিছু খাইনি। এরপর রমেন এবং নেহা সেখান থেকে চলে যায়। এভাবে তাদের চলে যাওয়ায় সরলা আরো বেশি রেগে যায়। আমার রাগ ভাঙানোর জায়গায় তারা টিফিন করতে চলে গেল। মা, তুমি তো তাদেরকে অনেক বেশি কথা শুনিয়ে ফেলেছো। নেহা তো আমাকে আরেকটু জোর করতে পারতো। এবার কি আমাকে নিজেকে রান্না করে খেতে হবে? সরলার মুখে এরকম কথা শুনে রুহি জোরে জোরে হাসতে শুরু করে দেয়। সত্যি মা, তুমি পারো বটে। তুমি নিজের কথাতে নিজেই ফেঁসে গেলে। এবার থেকে কিছু বললে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই বলবে। আমার উপরে বেশি হাসতে হবে না রুহি। এবারে আমার সমস্ত কাজ করার দায়িত্ব তোর। তুই আমার জন্য রান্না করে দিবি। এটা কিরকম কথা হলো মা? তুমি ঝামেলা করলে আর শাস্তি আমাকে পেতে হবে? রুহি, যতদিন না তোর বিয়ে হচ্ছে ততদিন আমার সমস্ত দায়িত্ব তোর। মা, এবার তাহলে পাত্র দেখতে শুরু করে দাও। এখানে কাজ করার থেকে ভালো আমি শ্বশুর বাড়িতে গিয়েই কাজ করব। থাক, আর বড় বড় কথা বলতে হবে না। যা, আমার জন্য রাতের খাবারটা বানিয়ে দে। না মা, আমি পারবো না। তুমি যেমন নিজের দায়িত্ব নিজে নিয়েছো, নিজেই করে নাও। আমি এসব করতে পারবো না। এরপর সরলা যেমন তেমন করে রাতের খাবার বানিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নেহা যখন রান্নাঘরে কাজ করছিল, এমন সময় তার শাশুড়ি সেখানে যায়। মা, আমি আপনার জন্য চা বানিয়ে রেখেছি, আপনি বললে আমি সার্ভ করে দেব। আমার কথা কি তোমার কানে যায়নি? আমি তো তোমাকে কালকেই বলেছিলাম তোমার হাতের বানানো কোনো খাবার আমি মুখে তুলবো না। আর হ্যাঁ, তুমি আমার সাথে কথা বলার চেষ্টা করবে না। কিন্তু মা, বাড়িতে বৌমা থাকতে আপনি নিজে রান্না করে খাবেন? তুমি যখন আমাকে নিয়ে এতই ভাবো তাহলে বিয়েটা করেছিলে কেন? এবারে যাও এখান থেকে, আমাকে আর বেশি বিরক্ত করো না। শাশুড়ির এরকম কথা শুনে নেহা দুঃখী হয়ে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর সরলা নিজের জন্য ব্রেকফাস্ট বানাতে শুরু করে। এভাবেই কিছুদিন কেটে যায়। সরলা প্রত্যেকদিন নিজের জন্য রান্না করতে করতে বিরক্ত হয়ে গিয়েছিল। উফ, আর ভালো লাগছে না। এত আশা করে ছেলের বিয়ে দিয়ে বৌমা নিয়ে এলাম, তারপরেও এই কালো মেয়ের জন্য আমাকে নিজেকেই রান্না করে খেতে হচ্ছে। আর এই রুহিটাকেও রান্নার সময় দেখতে পাওয়া যায় না। সরলা এইসব কথা বলছিল, এমন সময় রুহি সেখানে আসে। কি হয়েছে মা, এখানে একা দাঁড়িয়ে এরকম ফুসফুস করছো কেন? দেখ না, নিজেকেই রান্না করে খেতে হচ্ছে।
এখন আমার বয়স হয়েছে, এই বয়সে এত কাজ করা যায়? কিন্তু মা, বৌদিকে রান্না করতে তুমি তো বারণ করেছিলে। হ্যাঁ, ঠিকই করেছি। তার হাতের রান্না আমি খেতে পারবো না। তাছাড়া রান্নার সময় তো তোকেও দেখতে পাওয়া যায় না। মনে হচ্ছে কাজের ভয়ে তুই আমার কাছে আসছিস না। হ্যাঁ মা, তুমি একদম ঠিকই বলেছো। এত কাজ বাজ করতে আমার একদম ভালো লাগে না। সেই তো শ্বশুর বাড়ি গেলে সব কাজ আমাকেই করতে হবে, তাই এখানে একটু রেস্ট করতে দাও না। ও সব কিছু আমি জানি না। শোন, এই বয়সে আমি আর রান্না বাড়া করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এত করেই যখন বলছো, এবার থেকে তোমার রান্না আমিই করে দেব। এরপর সরলা নিজের রুমে চলে যায় এবং রুহি রান্নাঘরে তার বৌদির কাছে আসে। বৌদি, মা কিছুদিন রান্না করেই বিরক্ত হয়ে গেছে। কিন্তু আমি তো মাকে রান্না করে দেওয়ার কথা অনেকবারই বলেছি। মা আমার সাথে কথা পর্যন্ত বলতে চায় না। সে তো আমি ভালো করেই জানি। বৌদি, এবার থেকে তুমিই মায়ের জন্য রান্না করে দাও। আমি গিয়ে মাকে দিয়ে আসবো আর বলবো রান্না আমি করেছি। মা যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে। আরে বাহ, এটা তো অনেক ভালো আইডিয়া। তাহলে এবার থেকে এটাই করা হবে। এরপর থেকে নেহা প্রত্যেকদিন রান্না করত এবং রুহি তার মাকে খাবার সার্ভ করে দিত। সরলা ভাবতো এই সমস্ত রান্না রুহি তার জন্য বানিয়ে আনে। আরে বাহ রুহি, তুই যে এত ভালো রান্না করতে পারিস আমার আগে জানা ছিল না। আগে জানলে আমার সব রান্না তোকে দিয়েই করাতাম। হ্যাঁ মা, ইউটিউব দেখে দেখে রান্না শিখে নিচ্ছি, যাতে শ্বশুর বাড়িতে গিয়ে কাজে লাগে। আমি তো এবারে শান্তি পেলাম। রান্নাও করতে হবে না, তার উপরে আবার টেস্টি টেস্টি খাবারও খেতে পারবো। এভাবেই প্রত্যেকদিন সরলা নিজের অজান্তে নেহার রান্না করা খাবার খেত এবং রান্নার অনেক প্রশংসাও করত। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এইরকমই একদিন দুপুরে, আরে রুহি, কোথায় গেলি? আমার জন্য রান্না করতে হবে, ভুলে যাসনি তো? হ্যাঁ মা, ভালো করেই মনে আছে। এখন আমি রান্না করতেই যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তো রান্না হয়ে গেলে আমাকে ডেকে নিস। ততক্ষণ আমি একটু রেস্ট করে নিই। আচ্ছা ঠিক আছে মা। রুহি এই বলে রান্নাঘরে গিয়ে দেখে নেহা সকলের জন্য রান্না করছে। বৌদি, তুমি জানো, মা প্রত্যেকদিন অনেক মজা করে তোমার হাতের রান্না খায় আর সব সময় রান্নার অনেক প্রশংসাও করতে থাকে। আরে বাহ, এটা তো অনেক ভালো কথা। মা যে আমার হাতের রান্না খায় এতেই আমি খুশি। সেটা অন্য কথা যে মা এই ব্যাপারে কিছুই জানে না। হ্যাঁ বৌদি, আর তোমার জন্য আমাকে রান্নার কাজও করতে হয় না। নেহা এবং রুহি একে অপরের সঙ্গে কথা বলছিল। এমন সময় তারা দেখতে পায় সরলা দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ সরলাকে দেখতে পেয়ে তারা দুজনে প্রচন্ড ভয় পেয়ে যায়। আরে মা, তুমি এখানে? তুমি যে বললে বিশ্রাম করবে। বিশ্রাম করতে গেলে আজ এই সত্যিটা জানতেই পারতাম না। তুই যে আমার সাথে এরকম একটা কাজ করবি আমি কখনো ভাবতে পারিনি। তুই যখন জানিস আমি নেহার হাতে রান্না খেতে চাই না, তারপরেও তুই আমাকে কেন খাইয়েছিস? আসলে মা, মানে আমি ভাবলাম সেই যখন বৌদি সকলের জন্য রান্না করছে, তাহলে আমি আবার কেন রান্না করতে যাব, তাই আর কি। তুই আমার মেয়ে না হলে আজ তোর এমন অবস্থা করতাম? ছি 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 ছি, এতদিন থেকে আমি কালো মেয়ের হাতের রান্না খাচ্ছিলাম আর এত প্রশংসা করছিলাম। মা, দয়া করে এরকম বলবেন না। তুমি চুপ করো, তোমার সাথে আমার কোনো কথা নেই। সবকিছু জেনে আবার নাটক করা হচ্ছে। মা, এতদিন তো হয়ে গেল, এবারে তুমি বৌদিকে মেনে নাও না। আমি কি করব না করব সেটা তোকে বলতে হবে না। আর হ্যাঁ, এবার থেকে আমি নিজেই রান্না করে খাবো। রান্না করতে করতে মরে গেলে মরে যাব, কিন্তু আর কারোর উপরে বিশ্বাস করব না। আরে মা, চিন্তা নেই, রান্না করতে করতে কেউ মরে না। আমার মাথা খারাপ করিস না রুহি, যা এখান থেকে, না হলে মার খেয়ে যাবি। তারা কথা বলছিল এমন সময় কেউ জোরে জোরে দরজা ঠুকতে শুরু করে। এরপর সরলা গিয়ে দরজা খোলে এবং দেখে তার বোন মালতী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। আরে মালতী, এই ভর দুপুরে তুই এখানে? তাছাড়া তুই এত কান্নাকাটি করছিস কেন? আগে ভেতরে যেতে দাও দিদি, তারপর সব কথা বলবো। হ্যাঁ, আয় ভেতরে আয়। রুহি, তোর মাসির জন্য এক গ্লাস জল নিয়ে আয়। এরপর মালতী হলরুমের সোফায় গিয়ে বসে পড়ে এবং রুহি তার জন্য জল নিয়ে আসে।
এবারে বল মালতী, কি হয়েছে? তুই এত কান্নাকাটি করছিস কেন? দুঃখের কথা আর কি বলবো দিদি, তুমি তো জানো কিছুদিন আগে আমার ছেলের বিয়ে দিয়ে সুন্দর বৌমা বাড়িতে নিয়ে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি জানি। তোর বৌমাকে দেখার পরেই তো আমি নিজের জন্য সুন্দর বৌমা খুঁজতে শুরু করেছিলাম। দিদি, আমার ছেলে আর বৌমা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। এই বয়সে কোথায় আর যেতাম, তাই ভাবলাম তোমার সাথে একবার দেখা করে নি। হ্যাঁ হ্যাঁ, এখানে এসে তুই অনেক ভালো কাজ করেছিস, কিন্তু কি এমন হলো যার জন্য তোর ছেলে বৌমা তোকে বার করে দিল? বৌমার আমার প্রতি ব্যবহার মোটেও ভালো নয় দিদি। ফর্সা আর অনেক সুন্দর দেখতে বলে তাকে বৌমা করে নিয়ে এসেছিলাম, কিন্তু এরকম সৌন্দর্যের কি লাভ যখন তার ব্যবহারটাই এত খারাপ। তুই একদম ঠিকই বলেছিস মালতী, এরকম বাইরের সৌন্দর্য কোনো কাজের নয় যদি ভেতরটা এত কালো হয়। সরলার মুখে এরকম কথা শুনে নেহা এবং রুহি একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর মালতী তার দিদিকে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কথা জানায় যে কিভাবে তার বৌমা তার উপরে অত্যাচার করে। কি আর করা যাবে মালতী, এখন কলি যুগ চলছে, বেশিরভাগ বৌমারাই শাশুড়িদের উপর এভাবে অত্যাচার করছে। হ্যাঁ দিদি, মানুষের চরিত্র ভালো না হলে তার বাইরের সৌন্দর্য কোনো কাজের নয়। হ্যাঁ, তুই একদম ঠিকই বলেছিস। আচ্ছা, এবারে একটু শান্ত হ আর কান্নাকাটি করিস না, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। সরলা এবং মালতী দুজনে কথা বলছিল, অপরদিকে নেহা ডাইনিং রুমে খাবার সার্ভ করে তাদেরকে ডাকতে আসে। মা, মাসি, আমি আপনাদের জন্য খাবার সার্ভ করে দিয়েছি, তাড়াতাড়ি চলুন, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। আরে দিদি, তোমার বৌমা তো অনেক ভালো, তোমার কত খেয়াল রাখে। আমি তোমাকে আশীর্বাদ করছি বৌমা, তুমি যেন সব সময় অনেক হাসি খুশি থাকো। হ্যাঁ মাসি, বৌদি অনেক ভালো, সে আমাদের সকলের অনেক খেয়াল রাখে। এরপর তারা ডাইনিং রুমে চলে যায় এবং খাবার টেবিলে বসে গল্প করতে করতে খেতে থাকে। দেখছো তো বৌদি, মাসি আছে বলে মা তোমার সাথে ভালোভাবে কথা বলছে। হ্যাঁ, মা তো আগেই বলেছিল যে আত্মীয় স্বজনদের সামনে সে আমাকে বৌমা হিসেবে মেনে নেওয়ার অ্যাক্টিং করবে। এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। মালতীর সামনে সরলা তার বৌমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছিল। এইরকমই একদিন সকালে, আর কতদিন এখানে থাকবো দিদি, এবার আমাকে চলে যেতে হবে। আরে মালতী, এরকম করে বলিস না, তুই আমার ছোট বোন, এই বাড়িটাকে তুই নিজের মনে করে যতদিন ইচ্ছে এখানেই থাক না। সেসব তো ঠিক আছে দিদি, কিন্তু এভাবে এখানে এতদিন থাকতে আমার মন মানছে না। এখানে না থাকলে কোথায় আর যাবি? তোর বৌমাকে তো তুই ভালো করেই জানিস। তারা দুজনে কথা বলছিল, এমন সময় প্রচন্ড রাগী অবস্থায় মালতীর ছেলে সুরেশ সেখানে আসে। আরে মা, তুমি এখানে বসে আছো? আমি এক সপ্তাহ থেকে শহরের বিভিন্ন জায়গায় তোমাকে খুঁজে বেড়াচ্ছি। সুরেশ, আমার বাড়িতে এসে এভাবে চেঁচামেচি করিস না। তাছাড়া মাকে যখন এতই ভালোবাসতিস, তাহলে তাকে বাড়ি থেকে আসতে দিলি কেন? কি আর বলবো মাসি, আমি অফিস থেকে বাড়ি ফেরার আগেই মা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল। এমনি এমনি আমার বোন বাড়ি ছাড়েনি, তোর বউ তার উপরে অনেক অত্যাচার করেছে। তারা কথা বলছিল, এমন সময় সুরেশের বউ রাখি সেখানে চলে আসে। আমি এখানে আছি, কি হয়েছে আমাকে বলুন, শুধু শুধু মিথ্যা কথা বলে আমার স্বামীর কান ভাঙাতে হবে না। কি রে মেয়ে, তোর গলার তো অনেক জোর হয়েছে দেখছি, তোকে ভালো করে বোঝাতে হবে মনে হচ্ছে। আমাকে কিছু বোঝাতে হবে না মাসি, আপনি নিজের বোনকেই ভালো করে বুঝিয়ে দিন। আমার বোন তোর কি এমন ক্ষতি করেছিল যে তুই তাকে বাড়ি থেকে বার করে দিয়েছিস? আমি রাগের মাথায় বাড়ি ছাড়তে বলতে তোমার বোন অমনি বাড়ি ছেড়ে চলে গেল। তার তো এইটুকু বুদ্ধি হওয়া দরকার ছিল যে এভাবে রাগ করে বাড়ি ছাড়তে নেই। উফ, চুপ করো এবার তোমরা, আমি এখানে ঝামেলা বাড়াতে আসিনি, মাকে নিয়ে যেতে এসেছি। তোমার মতো বৌমা থাকলে সব শাশুড়িরাই বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। আমি ভালোভাবেই থাকি, আপনার বোনই আমার উপরে অত্যাচার করে, সব সময় মাথার কাছে বক বক করতেই থাকে। সুরেশ, তোমার মাকে নিয়ে চলো তাড়াতাড়ি, আমার এখানে একদম ভালো লাগছে না। মা, বাড়ি চলো এবার, এরকম ছোটখাটো কথায় রাগ করে বাড়ি ছাড়লে কি হয়? রাখি বলল আর তুমি তার কথা শুনে এখানে চলে এলে। আমি নিজের ইচ্ছে এখানে আসিনি সুরেশ, তোর বউ আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে।
আচ্ছা ঠিক আছে মা, এসব কথা ছাড়ো, আমরা তোমাকে নিতে এসেছি, তুমি আমাদের সঙ্গে বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, বাড়ি তো ফিরতেই হবে, কতদিন আর এখানে থাকবো। ঠিক আছে দিদি, আমি আসছি, ভালোভাবে থেকো। আর একটা কথা, তোমার কপাল অনেক ভালো যে নেহার মতো এরকম বৌমা পেয়েছো, না হলে আজকালকার বৌমাদেরকে তো দেখতেই পাচ্ছ, শাশুড়ির একটু সম্মান করে না। এরপর মালতী তার ছেলে এবং বৌমার সঙ্গে সেখান থেকে চলে যায়। বাপরে বাপ, মালতীর বৌমা তো অনেক ডেঞ্জারাস মহিলা, বড়দের একটু সম্মান করে না, তার উপরে আবার মুখে মুখে তর্ক করে। আমিও তো সেটাই বলতে চাইছি মা, আমার বৌদি কত ভালো, রাখি বৌদির সঙ্গে তার কোনো তুলনাই হবে না। মা, এতদিন তো হয়ে গেল, এবারে আপনি আমাকে নিজের বৌমা হিসেবে মেনে নিন না। আমি তোমাকে আগেই বলেছি, এই বাড়িতে থাকলেও আমি তোমাকে কখনোই নিজের বৌমা হিসেবে মানবো না। এক সপ্তাহ ভালোভাবে কথা বলতেই তুমি মাথায় উঠে নাচতে শুরু করে দিয়েছো দেখছি। মা, দয়া করে আমার সাথে এরকম করবেন না। নেহা অনেক চেষ্টা করার পরেও তার শাশুড়ির মন জয় করতে পারে না। সরলা তার কালো বৌমাকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন সরলা তার মেয়ে রুহিকে বলে, রুহি, শ্বশুর বাড়িতে রান্না করার তোর অনেক ইচ্ছে ছিল, এবারে তোর ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে, তোর বিয়ের জন্য সম্পর্ক এসেছে। হ্যাঁ মা, শ্বশুর বাড়িতে সব কাজ আমি হাসি খুশি করে নেব। আমি তোকে মানুষ করলাম, আমাকে রান্না করে খাওয়াতে পারছিস না, আর শ্বশুর বাড়িতে হাসি খুশি রান্না করবি? কি আর করবো মা, শ্বশুর বাড়িতে রান্না করা ছাড়া আমার আর অন্য কোনো অপশন নেই, কিন্তু এখানে আরাম করার অপশন আছে, তাই একটু আরাম করে নিচ্ছি। আচ্ছা শোন, 2 দিন পর তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, ভালোভাবে তৈরি থাকিস। এবারে তোর জন্য আমাকে আবার নেহার সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে। সরলা এই বলে নেহাকে জোরে জোরে ডাক দিতে শুরু করে। কিছুক্ষণ পর নেহা সেখানে আসে। কি হয়েছে মা, কোনো কাজ ছিল? তোমাকে তো কোনো কাজ বলার ইচ্ছে আমার থাকে না, কিন্তু কি করব, আমার কাছে আর কোনো উপায় নেই, বলতে তো হবেই। কি কাজ মা, বলুন না, আমি এক্ষুনি করে দিচ্ছি। রবিবারে রুহিকে পাত্রপক্ষ দেখতে আসবে। আরে বাহ, এটা তো অনেক খুশির খবর। তাদের সামনে আমাদেরকে আবার শাশুড়ি বৌমা হওয়ার নাটক করতে হবে। মা, আমি তো সত্যিকারের আপনার বৌমা, আর আপনি আমার শাশুড়ি, এতে আবার নাটক করার কি আছে? একটা কথা আমি বারবার বলতে চাই না নেহা। আচ্ছা শোনো, পাত্রপক্ষের জন্য খুব ভালো করে আয়োজন করে নিও। ঠিক আছে মা, কি কি রান্না করতে হবে আমাকে লিস্ট বানিয়ে দেবেন, আমি সবকিছু সামলে নেব। আর হ্যাঁ, রমেনকে ওই দিন অফিসের ছুটি নিয়ে নিতে বলবে, পাত্রপক্ষের সাথে সে আলোচনা করে নেবে। এভাবেই 2 দিন কেটে যায়। রবিবার সকাল 11টার সময় মহিমা তার ছেলে সূর্যের সঙ্গে রুহিদের বাড়িতে আসে। হঠাৎ পাত্রপক্ষদেরকে দেখে সরলা অবাক হয়ে যায়। আরে, পাত্রপক্ষের তো বিকালে আসার কথা ছিল, এত সকাল সকাল চলে এলো কেন? এরপর সরলা তাদেরকে বসতে বলে। অপরদিকে নেহা তার ননদের রুমে যায়। রুহি, পাত্রপক্ষ চলে এসেছে। কি বললে? এত তাড়াতাড়ি তারা চলে এসেছে? আমিও তো সেটাই ভাবছি, সকালবেলায় কে মেয়ে দেখতে আসে? তাছাড়া মাকেও তারা কোনো খবর দেয়নি, হঠাৎ করেই চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, এবারে আমি তৈরি হইনি। তারা কথা বলছিল এমন সময় সরলা সেখানে আসে এবং রুহিকে বলে, আরে রুহি, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, পাত্রপক্ষ এত সকাল সকাল চলে আসবে বুঝতে পারিনি। নেহা, তুমি তাড়াতাড়ি জল খাবারের ব্যবস্থা করে দাও। এরপর নেহা খাবার বানানোর জন্য রান্নাঘরে চলে যায়। অপরদিকে সরলা পাত্রের মা মহিমার সঙ্গে বসে গল্প করতে থাকে। আমরা যে সকালবেলাতেই আসবো সেটা আপনাদেরকে জানানো হয়নি। আরে না না, কোনো ব্যাপার নয়, আমাদের সবকিছু আয়োজন করাই ছিল। আচ্ছা আন্টি, আমরা যখন এসে গিয়েছি, সকালের খাবারটা না হয় এখানেই সেরে নেব। এতে আবার বলার কি আছে বাবা, আমরা এখনই জল খাবারের ব্যবস্থা করছি। আপনারা একটু অপেক্ষা করুন, এখনই ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে। আচ্ছা আন্টি, কিছু যদি মনে না করেন, আমার এখন আলু পরোটা খেতে খুব ইচ্ছা করছে। আচ্ছা দাঁড়াও, আমি বৌমাকে বলে দিচ্ছি, সে তোমার জন্য গরম গরম আলু পরোটা বানিয়ে দেবে। এই বলে সরলা রান্নাঘরে নেহার কাছে যায়। এরকম মানুষ আমি জীবনে দেখিনি,
একই তো সকাল সকাল মানুষের বাড়িতে এসেছে, তার উপরে আবার খাবারের জন্য অর্ডার দিচ্ছে। কি হয়েছে মা? আর বলো না, না জানিয়ে সকাল সকাল এসে এখন আলু পরোটা খেতে চাইছে। মা, আমার কিন্তু এদেরকে ঠিকঠাক মনে হচ্ছে না। জানি না আর কত রকমের মানুষ দেখবো জীবনে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আলু পরোটা বানিয়ে দাও। ঠিক আছে মা, আপনি যান, আমি বানিয়ে নিয়ে আসছি। এরপর নেহা আলু পরোটা বানাতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর সে পরোটা নিয়ে পাত্রপক্ষের সামনে আসে। তাকে দেখে পাত্রের মা মহিমা বলে, আরে বাহ, আলু পরোটা দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে। বৌমা, একটু তাড়াতাড়ি সার্ভ করে দাও, খুব জোরে খিদে পেয়ে গেছে। হ্যাঁ মা, আমারও খুব জোরে খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এরপর সূর্য এবং তার মা পরোটা খেতে শুরু করে দেয়। তাদেরকে এভাবে খেতে দেখে সরলা এবং রমেন অবাক হয়ে যায়। এরপর রমেন রান্নাঘরে গিয়ে নেহাকে বলে, জানি না মা রুহির জন্য এরকম পাত্র কোথা থেকে খুঁজে বার করলো। এরকম অদ্ভুত পরিবার আমি কোনোদিন দেখিনি। যখন থেকে এসেছে খাওয়া ছাড়া আর অন্য কোনো কথাই বলছে না। হ্যাঁ, একটু আগে মাও এসে একই কথা বলছিল। আমার তো তাদেরকে দেখে সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে পেট ভরে ফ্রিতে খাওয়ার জন্য এরা এখানে এসেছে। এরকম করে বলো না, এটাও তো হতে পারে যে সত্যি সত্যি তাদেরকে অনেক জোরে খিদে পেয়ে গেছে। তারা ভালো মানুষও তো হতে পারে। কিছুক্ষণ পরেই বোঝা যাবে তারা কতটা ভালো মানুষ। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। সূর্য এবং তার মা আরাম করে আলু পরোটা খাওয়ার পর বলে, এবারে অনেক আরাম হলো, আলু পরোটাটা অনেক টেস্টি খেতে ছিল। আপনারা এবার আমাদের মেয়েকে দেখবেন নাকি বাড়ি চলে যাবেন? হ্যাঁ হ্যাঁ দিদি, ডাকুন না আপনাদের মেয়েকে, তাকে দেখতেই তো এখানে এসেছি। এরপর নেহা রুহিকে সঙ্গে নিয়ে পাত্রপক্ষের সামনে আসে। রুহিকে দেখার সঙ্গে সঙ্গে সূর্য এবং তার মা উঠে দাঁড়িয়ে পড়ে। এ কি দিদি, এটাই আপনাদের মেয়ে রুহি? আপনারা আগেই বলে দিতে পারতেন যে মেয়ে কালো, শুধু শুধু আমাদের সময় নষ্ট করলেন কেন? আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের মেয়েকে অপমান করা, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। দিদি, আপনি আমাদের সাথে এভাবে কথা বলতে পারেন না। ফ্রিতে পেট ভর্তি খাবার খেয়ে এখন আবার বড় বড় কথা বলা হচ্ছে। আমরাই তোমাদের সাথে সম্পর্ক করতে চাই না। সূর্য, চল এখান থেকে, এত অপমান সহ্য করা যাবে না। তোমরা নিজেদের এই কালো মেয়ের কখনো বিয়ে দিতে পারবে না। তোমার ছেলেও তো দুধের মতো সাদা নয়, সেও তো কালো। এভাবেই কিছুক্ষণ কথা কাটাকাটির পর মহিমা তার ছেলে সূর্যের সঙ্গে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর রুহি দুঃখী হয়ে কাঁদতে কাঁদতে নিজের রুমে যায়। সরলাও তার পেছন পেছন রুমে আসে। আরে রুহি, এরকম মানুষের জন্য শুধু শুধু দুঃখ পেয়ে কান্নাকাটি করিস না। আমি আর কি করব মা, রং কালো হওয়ার কারণে আমাকে অনেক কথা শুনতে হয়। তাদের ভাবনা চিন্তা অনেক খারাপ, তুই তাদের কথাই এত দুঃখ পাস না। বাইরের লোকের কথা কি বলবো মা, তুমি নিজেই তো বৌদির রং নিয়ে বিচার করো। তুই আবার উল্টো পাল্টা কথা বলতে শুরু করে দিলি। নেহা আমার বৌমা আর তুই আমার মেয়ে। মেয়ে আর বৌমার মধ্যে অনেক পার্থক্য থাকে। মা, আমাকে কেউ কালো বললে আমার সাথে সাথে তোমারও অনেক বেশি খারাপ লাগছে। তাহলে ভেবে দেখো বৌদির সাথে তুমি কত খারাপ ব্যবহার করেছো। আমি সবার কথা ভাবি না, আমি শুধু নিজের পরিবারের কথাই ভাবি। কিন্তু মা, বৌদিও তো আমাদেরই পরিবারের একজন। তোকে কতবার বলবো আমি তাকে বৌমা বলে মানি না। ঠিক আছে মা, তাহলে সকলে যখন আমাকে উল্টোপাল্টা কথা বলবে তুমি চুপচাপ শুধু শুনতে থাকবে। তুই এত ভাবিস না, দেখবি কেউ কিচ্ছু বলবে না। পরের বার থেকে নিজের বৌদির মতো মেকআপ করে নিস, তাহলে আর কেউ রিজেক্ট করবে না। সরলা এবং রুহি একে অপরের সঙ্গে কথা বলছিল। অপরদিকে নেহা দরজার আড়ালে দাঁড়িয়ে তাদের সমস্ত কথা শুনছিল। সরলার কথা শুনে নেহা তার কাছে গিয়ে বলে, মা, আপনি এখন রুহির জন্য যেরকম ভাবছেন আমার মাও আমার জন্য ঠিক একই কথা ভেবেছিল। তুমি কি বলতে চাইছো? আর তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে? হ্যাঁ মা, আমি আপনাদের সব কথাই শুনেছি। আপনি যেরকম রুহিকে মেকআপ করে নেওয়ার কথা বললেন আমার মাও সেদিন আমাকে একই কথা বলেছিল। নেহার এরকম প্রশ্নের সরলার কাছে কোনো উত্তর ছিল না, তাই সে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। বৌদি, আমার মনে হচ্ছে তোমার কথাই এবারে কাজ হবে। দেখলে তো মা কিরকম চুপচাপ চলে গেল। এরকম হলে তো খুব ভালোই হবে।
অপরদিকে সরলা নিজের ভুল বুঝতে পেরেছিল, কিন্তু অহংকারের কারণে সে নিজের ভুল স্বীকার করতে চাইছিল না। সরলা নিজের মেয়ের বিয়ে নিয়ে অনেক চিন্তার মধ্যে ছিল। এইরকমই একদিন হলরুমে বসে সকলে আলোচনা করছিল। এই রুহির জন্য আমি অনেকগুলো সম্পর্ক দেখলাম, কিন্তু তার জন্য যোগ্য পাত্র খুঁজে পাচ্ছি না। কোনো ব্যাপার নেই মা, যেটা ভাগ্যে আছে সেটাই হবে। মা, রুহির জন্য আমিও একটা সম্পর্ক দেখেছি। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। তাদের কোনো খোঁজ খবর নিয়েছিস? পরিবার ভালো তো? আর ছেলে কেমন? হ্যাঁ মা, আমি খুব ভালো করে খোঁজ খবর নিয়েছি। তাদের কোনো ব্যাড রেকর্ড নেই, খুব ভালো পরিবার। তুমি পারমিশন দিলে আমি তাদের সঙ্গে কথা বলবো। এতে আবার জিজ্ঞাসা করার কি আছে রমেন? তুই রুহির ভাই, তার জন্য ভালো মন্দ দেখার অধিকার তোর আছে। ঠিক আছে মা, আমি তাহলে তাদেরকে বাড়িতেই ডেকে নিচ্ছি, তারপর দেখা যাবে কি হয়। এইভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালে রমেন অফিসে যাওয়ার সময় তার মাকে বলে, মা, আমি পাত্রপক্ষের সঙ্গে কথা বলে নিয়েছি, 2 দিন পর তারা রুহিকে দেখতে আসবে। আচ্ছা ঠিক আছে। রমেন, তুই রুহির কালো রঙের ব্যাপারে তাদেরকে জানিয়েছিস তো? না মা, আমি সেরকম কিছু তাদেরকে জানাইনি, তবে রুহির ফটো পাঠিয়ে দিয়েছি। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। মনে হচ্ছে কালো রং নিয়ে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু সামনাসামনি দেখার পর কি বলে সেটাই বড় কথা। 2 দিন পর তো তারা আসছেই, যা হবে তখনই দেখা যাবে। কিন্তু তবুও আমি রুহিকে ভালো করে মেকআপ করে রাখার কথা বলবো। আমি চাই না এবারেও কেউ রুহিকে রিজেক্ট করে দিক। এরপর রমেন অফিসে চলে যায়। এভাবেই দেখতে দেখতে 2 দিন কেটে যায়। সকাল থেকেই বাড়ির সকলে বিভিন্ন আয়োজনে ব্যস্ত। রুহি, কিছুক্ষণেই পাত্রপক্ষ চলে আসবে, ভালোভাবে মেকআপ করে তৈরি থাকবি। কিন্তু মা, আমার খুব ভয় করছে। এখন তারা মেকআপে দেখে বিয়ের জন্য রাজি হয়ে গেলেও বিয়ের পর তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। আরে বেশি চিন্তা করিস না, বিয়েটা আগে হয়ে যাক, তারপর দেখা যাবে কি করা যায়। আচ্ছা ঠিক আছে মা, আমি তৈরি হতে যাচ্ছি। কিছুক্ষণ পর রবি তার মা বাবার সঙ্গে রুহিদের বাড়িতে আসে। এরপর তারা সকলে মিলে গল্প করতে শুরু করে। সরলা দিদি, আমরা অনেক দিন থেকেই একটা ভালো মেয়ের খোঁজ করছিলাম। আমি নিজের বৌমাকে মেয়ের মতো করে রাখতে চাই। হ্যাঁ হ্যাঁ দিদি, আজকালকার যুগে ভালো মেয়ে খুঁজে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আচ্ছা দিদি, এবারে আপনি রুহিকে ডেকে নিন। কিছুক্ষণ পর নেহা রুহিকে নিয়ে পাত্রপক্ষের সামনে আসে। তাকে দেখার পর রবির মা অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, রুহিকে তো অনেক সুন্দর দেখতে। রবি, যা, রুহির সাথে কোনো কথা থাকলে বলে নে। এরপর রবি এবং রুহি কথা বলার জন্য অন্য একটি রুমে চলে যায় এবং কিছুক্ষণ পরে তারা হল রুমে আসে। রবি, এবারে বল, রুহিকে তোর কেমন লাগলো? মা, রুহিকে আমারও অনেক পছন্দ হয়েছে। রবির কথা শুনে সরলা অনেক খুশি হয়ে যায়। আজ আমি অনেক খুশি। রুহির যে এত ভালো বাড়িতে বিয়ে ঠিক হবে কোনোদিনও ভাবিনি। হ্যাঁ দিদি, সব মায়েরা এটাই চাই যে মেয়েদের যেন ভালো বাড়িতে বিয়ে হয়। সরলা দিদি, 2 মাসের মধ্যে আমরা রুহি আর রবির বিয়ে দিয়ে দেব। আপনাদের কোনো আপত্তি নেই তো? না না দাদা, আমাদের কোনো আপত্তি নেই। এভাবেই কিছুক্ষণ গল্প করার পর পাত্রপক্ষ সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে 2 মাস কেটে যায় এবং রুহি ও রবির বিয়ের দিন চলে আসে। এরপর খুব ধুমধাম করে সমস্ত নিয়ম কানুন পালন করে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের 2 দিন পরেই রূপা তার বৌমার ব্যাগ প্যাকিং করে তাকে নিয়ে সরলাদের বাড়িতে আসে। আরে রূপা দিদি, রুহি, হঠাৎ করে তোমরা এখানে? আরে সুটকেসে কি? আমাদের জন্য গিফট নিয়ে এসেছো নাকি? এসবের কিন্তু কোনো প্রয়োজন ছিল না। মা, তুমি যেটা ভাবছো সেরকম কিছুই নয়। কি হয়েছে রুহি? তোকে দেখে চিন্তিত মনে হচ্ছে কেন? এই সুটকেসে আপনার মেয়েরই জিনিসপত্র রয়েছে। আমি তাকে বাড়ি থেকে বার করে দিয়েছি। আপনারা এত বড় মিথ্যা কথা বলতে পারলেন? কিন্তু আমরা তো কোনো মিথ্যা কথা বলিনি। আপনাদের মেয়ের গায়ের রং কালো, কিন্তু আপনি মেকআপ করিয়ে তাকে আমাদের সামনে নিয়ে এসেছিলেন। ভালোই হয়েছে বিয়ের 2 দিন পরেই জানতে পারা গেছে। বেশি দেরি হলে আমার তো সর্বনাশ হয়ে যেত। আজকাল তো সবাই এরকম মেকআপ করে দিদি, এতে আমাদের মেয়ের কোনো দোষ নেই।
দোষ আপনাদের মেয়ে করেনি, দোষ আপনিই করেছেন যে আমাদেরকে মিথ্যা কথা বলে মেয়ের বিয়ে দিয়েছেন। এবার আপনাদের মেয়েকে এই বাড়িতেই রেখে দিন। এরকম কালো বৌমা আমি চাই না। দয়া করে এরকম করবেন না দিদি, আমাদের মেয়ে অনেক ভালো। আপনাদের মেয়ে ভালো কি খারাপ তাতে আমাদের কোনো যায় আসে না। কিন্তু দিদি, আপনি তো ভালো মেয়েরই খোঁজ করছিলেন। রুহি শ্বশুর বাড়িতে কোনো ভুল করেছে? না, রুহি কোনো ভুল করেনি। সে অনেক ভালো মেয়ে, তার ব্যবহার চরিত্র খুবই ভালো, তার হাতে রান্নার তো কোনো তুলনাই হয় না। তাহলে দিদি, আপনি আমার মেয়েকে এত বড় শাস্তি কেন দিচ্ছেন? কারণ এরকম কালো বৌমা আমার চাই না। আমি নিজের ছেলের জন্য ফর্সা বউ নিয়ে আসবো। কিন্তু রং কালো, এতে তো রুহির কোনো দোষ নেই। ঈশ্বর তাকে যেই রং দিয়েছে সে সেই রং নিয়েই জন্ম নিয়েছে। না না, আমি এই কালো মেয়ের সঙ্গে কোনোভাবেই থাকতে পারবো না। আপনি নিজের মেয়েকে নিজের কাছেই রেখে নিন। এরকম করবেন না দিদি, আমার মেয়ের জীবনটাই খারাপ হয়ে যাবে। শ্বশুর বাড়ি নিয়ে মেয়েদের মনে অনেক আশা থাকে। আমিও আপনাকে ঠিক একই কথা বলতে চাইছি সরলা দিদি। মেয়েদের শ্বশুর বাড়ি নিয়ে তাদের মনে অনেক আশা থাকে। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বলতে চাইছি, নেহার অধিকার নেই যে সে শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে জীবন কাটাবে। তার কালো রঙের জন্য আপনি তার উপরে অনেক অত্যাচার করেছেন। কিন্তু রূপা দিদি, আপনি এসব কোথা থেকে জানলেন? রুহির জন্য এখানে সম্পর্ক করার আগে থেকেই আমি আপনাদের বাড়ির সমস্ত খবর জানতাম। মা, এই সমস্ত কিছু আমাদেরই প্ল্যানিং ছিল। তারা কথা বলছিল এমন সময় নেহা সেখানে আসে এবং রুহির শাশুড়ির পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে বলে, কেমন আছো পিসি? কি বললে? পিসি? রুহির শাশুড়ি তোমার পিসি হয়? হ্যাঁ মা, রুহির শাশুড়ি আমার বাবার দূর সম্পর্কের বোন হয়, সেই হিসেবে উনি আমার পিসি। কিন্তু তাহলে এই বিয়ে? মা, এই সম্পর্কটা বৌদিই দেখেছিল, কিন্তু আমরা তোমাকে কিছুই জানাইনি। আমি অনেক চেষ্টা করেও আপনাকে বোঝাতে পারছিলাম না মা, তাই তো আমাদেরকেই নাটকটা করতে হয়েছে। কারণ যতক্ষণ না নিজের উপরে কোনো সমস্যা আসে ততক্ষণ কেউ অন্য কারোর কষ্ট বুঝতে পারে না। আর মা, আমার শ্বশুর বাড়ির সকলে আমার কালো রঙের ব্যাপারে আগে থাকতেই জানতো। তাদের চিন্তা ভাবনা তোমার মতো নয়, তাই তাদের এই বিয়েতে কোনো আপত্তি ছিল না। সরলা দিদি, ভয়ের কোনো কারণ নেই। আমি রুহিকে এখানে ছাড়তে আসিনি, এসব একটা নাটক ছিল। আর এই সুটকেসটাও খালি। মা, আমরা তোমাকে এটাই বোঝাতে চাইছিলাম যে গায়ের রং কালো হলে কোনো মানুষ খারাপ হয়ে যায় না। আমরা তোমার ভুল ধারণা ভাঙার চেষ্টা করছিলাম। হ্যাঁ মা, আমরা ভেবেছিলাম এসব করলে আপনি হয়তো আমাকে মেনে নেবেন। মা, আজ আমাকে দুঃখী দেখে তোমার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু এতদিন পর্যন্ত তুমি বৌদির সঙ্গে একই কাজ করেছো। বৌদির গায়ের রং কালো বলে তুমি তাকে মেনে নাওনি। আরে সরলা দিদি, আপনার মেয়ের মতো নেহাও তো কারোর মেয়ে, তারও তো ইচ্ছে হয় যে নিজের শ্বশুর বাড়িতে ভালোভাবে থাকবে। মেয়ের শাশুড়ির মুখে এসব কথা শুনে সরলা নিজের ভুল বুঝতে পারে এবং তার চোখ জলে ভরে আসে। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। আমার এরকম করা একদম ঠিক হয়নি। মা, তোমাকে নিজের ভুল বোঝানোর জন্যই আমাদেরকে এত নাটক করতে হয়েছে। এবার হয়তো তুমি বৌদির মর্যাদা বুঝতে পারবে। হ্যাঁ, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও তোমার কালো রঙের জন্য কিছু বলবো না। আপনাকে এভাবে ক্ষমা চাইতে হবে না মা, আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই আমার জন্য যথেষ্ট। হ্যাঁ বৌমা, আজ নিজের মেয়ের সঙ্গে খারাপ হচ্ছে দেখে আমি বুঝতে পারলাম এতদিন পর্যন্ত আমি তোমার সঙ্গে কত অন্যায় করেছিলাম। আরে সরলা দিদি, এটা খুব ভালো কথা যে শেষমেশ আপনি একটা ভালো মানুষ হতে পারলেন। এবার আপনার বৌমাও আপনার মেয়ের মতো নিজের শ্বশুর বাড়িতে সুখে থাকতে পারবে। রূপার মুখে এই কথা শুনে সরলা তার বৌমাকে জড়িয়ে ধরে। নেহা আমার বৌমা নয়, আজ থেকে সে আমার মেয়ে। আমার একটা মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেছে তো কি হয়েছে, আমার এই মেয়েটা সবসময় আমার সঙ্গে থাকবে। এরপর রুহি তার শাশুড়ির সঙ্গে আবার নিজের শ্বশুর বাড়ি চলে যায়। অপরদিকে নেহা শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।